অবিভক্ত বাংলার ফরিদপুর জেলার মহকুমা শহর মাদারীপুর। সেই শহর থেকেও বেশ দূরে মাইজপাড়া একটি অতি সাধারণ গ্রাম। মাইজ বা মাইজ মানে খুব সম্ভবত মধ্যম। বাঙাল ভাষায় মেজ ভাইকে বলে মাইজ ভাই। আঞ্চলিক অভিধানে মাইজের একটা অন্য অর্থও আছে। মাইজপাতা মানে গাছের কচি পাতা। শুধু মাইজপাড়া নয়, পূর্ব মাইজপাড়া, তার মানে নিশ্চয়ই একটা পশ্চিম মাইজপাড়াও ছিল বা আছে। অবশ্য এ নিয়মের ব্যতিক্রমও হয়। যেমন এখন পশ্চিমবঙ্গ নামে একটি রাজ্য আছে, আগে যাকে প্রদেশ বলা হতো। কিন্তু পূর্ববঙ্গ বলে এখন আর পৃথিবীতে কিছু নেই। এই পশ্চিমবঙ্গের আবার উত্তর ও দক্ষিণবঙ্গ হিসেবেও ভাগ করা যায়, কিন্তু পূর্ববঙ্গ অদৃশ্য। ওই পূব মাইজপাড়া গ্রামের এক প্রান্তে ছিল একটি ব্রাহ্মণ পল্লী। একটি বেশ বড় আকারের চৌকো উঠোনের চারদিকে চারটি বাড়ি। পঞ্চম একটি বাড়ি এক কোণের দিকে, বোঝা যায় পরের দিকে উড়ে এসে জুড়ে বসেছে, তাই বর্গক্ষেত্রটির পাশে জায়গা পায়নি। সেই পশ্চিম বাড়িটির আকারেও ছোট, চেহারায় মলিন, তাতে অন্যদের তুলনায় এক দরিদ্র পরিবারের বাস। সেই পরিবারের কর্তার নাম অবিনাশচন্দ্র গঙ্গোপাধ্যায়, আমার পিতামহ। তিনি ছিলেন সামান্য এক টোলের পণ্ডিত। সেই সময়ে অবিনাশচন্দ্র গঙ্গোপাধ্যায় নামে একজন লেখকও ছিলেন। কলকাতায় স্কুলের নিচে ক্লাসে আমাদের চাণক্য শ্লোক নামে একটি চটি বই পড়তে হতো। সেই নিচু শ্লোকগুলির পদ্য অনুবাদক অবিনাশচন্দ্র গঙ্গোপাধ্যায়। আমি সহপাঠীদের কাছে চাল মেরে বলতাম, ইনি আমার ঠাকুরদা। একেবারে নির্জলা মিথ্যে কথা। আমাদের বংশে কেউই কখনোই লেখালেখির ধার ধরেননি। আমার জন্ম অবশ্য ওই গ্রামে হয়নি। একসময় সন্তান সম্ভবা বধূকে বাপের বাড়ি পাঠিয়ে দেওয়ার প্রথা ছিল। আমার মাকেও পাঠিয়ে দেওয়া হয়েছিল, কিন্তু বাপের বাড়িতে নয়, কারণ মায়ের কোনো বাপের বাড়ি ছিল না। ব্যাপারটা একটু পরিষ্কার করা দরকার। আমার মায়ের একজন জবরদস্ত বাবা তো ছিলেনই, বরিশাল জেলায় তার বাড়ি ছিল, কিন্তু মা কখনো যেতেন না সেখানে। এর পেছনে আছে কৌলিন্য প্রথার সুদীর্ঘ, করুণ ও হাস্যকর ইতিহাস। চতুর ও লোভী ব্রাহ্মণেরা এই প্রথা চালিয়ে কত যে অসহায় কুমারীর সর্বনাশ করেছে তার ইয়ত্তা নেই। বিদ্যাসাগর মশাই পূর্ববঙ্গের কুলীন ব্রাহ্মণদের একজনের 200-250 পত্নীরও পরিসংখ্যান সংগ্রহ করেছিলেন। এখন অনেকের ধারণা কৌলিন্য প্রথা বুঝি ঊনবিংশ শতাব্দীর ব্যাপার। তা কিন্তু নয়, বিংশ শতাব্দীতেও অনেক দিন চালু ছিল। আমি নিজেও দেখেছি, আমার পিতৃ ও মাতৃকুল এই প্রথার ভুক্তভোগী। আমার গরিব ঠাকুরদা 4খানা বিয়ে করেছিলেন এবং মাতামহ 3টি। গল্প শুনেছি, আমার ঠাকুরদার এক পত্নীর একবার খুব অসুখ হয়। চিকিৎসা করার সঙ্গতি ছিল না। দিশাহারা হয়ে তিনি বাড়ি থেকে চলে যান। কয়েকদিন পর বেশ কিছু টাকা পয়সা নিয়ে ফিরে এলেন। অর্থ উপার্জনের একমাত্র উপায় আর একটি বিয়ে করা। তিনি তাই করেছিলেন। নবরাকে ফেলে পণের টাকা নিয়ে ফিরে এসে অন্য পত্নীর জন্য ওষুধ, ডাক্তারের খরচ মিটিয়েছেন। আমার মাতামহ অত গরিব ছিলেন না। অরক্ষণীয়া ব্রাহ্মণ কন্যাদের উদ্ধার করার জন্যই সম্ভবত 3বার দ্বার পরিগ্রহ করেছিলেন, কিন্তু 3 পত্নীকে এক সংসারে রাখার মতন বোকামি করেননি। আমার মায়ের মা কখনো তার স্বামী গৃহে থাকেননি। প্রায় সারাটা জীবন তিনি তার এক ভাইয়ের সংসারে আশ্রিতা হয়ে কাটিয়ে গেছেন। আমার মায়ের সেই মামার বাড়ি ছিল কার্যত তার বাপের বাড়ি। আমিও সেই বাড়িকেই মামার বাড়ি বলতাম। ফরিদপুর জেলাতেই সেই মামার বাড়ির গ্রামের নাম আমগ্রাম বা আমগা। লোকে অবশ্য বলতো আমগা। পূর্ববঙ্গের লোকদের কেন যেন চন্দ্রবিন্দুর প্রতি বড়ই অভক্তি। বঙ্গে আবার বেশি বেশি চন্দ্রবিন্দু। ওরা চাঁদ ও ফাঁদকে বলে চাঁদ ও ফাঁদ। এদিকে এরা হাসি ও হাসপাতালকে বলে হাসি ও হাসপাতাল। আমাদের মাইজপাড়ার তুলনায় আমগা বেশ বর্ধিষ্ণু, অনেক সচ্ছল লোকের বাস, বেশ কিছু পাকা বাড়ি, এমনকি দোতলা 3তলা, যা ওই ধরনের গ্রামে তখনকার দিনে খুবই দুর্লভ ছিল। আমাদের বাবা ঠাকুরদার বাড়ির সঙ্গে মায়ের মামা বাড়ির কোনো তুলনাই চলে না। আমাদের বাড়িটি মাটির দেওয়াল, উপরে টিনের চালা, ছোট্ট উঠোন, তার এক পাশে রান্নাঘর, অন্য পাশে আর একটি ছোট্ট ঘর, সেগুলির চাল খড়ের। সেই ব্রাহ্মণপল্লীতে 3টি বেশ বড় বড় পুষ্করিণী ছিল। কোনোটিই নিজস্ব নয় আমাদের। যানবাহনের জন্য আমাদের নিজস্ব নৌকো বা গরুর গাড়ি ছিল না। তবে কয়েক বিঘে জমি ছিল দূরে কোথাও। সেই জমির চাষিরা আমাদের তুলনায় অনেক সম্পন্ন। বছরে একবার সাজগোজ করে আমাদের ধান বিক্রির টাকা দিতে আসতো। লুঙ্গির ওপর ধপধপে সাদা কুর্তা পরা ও গলায় মাফলার জড়ানো একজন মুসলমান প্রজার কথা আমার মনে পড়ে।
অত ভালো পোশাক আমার বাপ ঠাকুরদা কখনো পরেননি। আমরা ছাড়াও জ্যাঠামশাইয়ের পরিবার ও দুইজন অবিবাহিত কাকা সবাই মিলে সেই ছোট্ট বাড়িতে কী করে এঁটে যেতাম জানি না। আমার 3 বছর বয়সে ঠাকুরদা মারা যান। তার সম্পর্কে আমার প্রায় কিছুই স্মৃতি নেই। একজন ঠাকুমা, বাবার নিজের মা নন, সৎমা, বেঁচে ছিলেন আরও কিছুদিন। টিনের চাল দেওয়ায় মাটির বাড়িতে খুব যে কষ্টে ছিলাম তা তো মনে হয় না। টিনের চালে কাক লাফালে ক্যাচর ম্যাচর শব্দ হতো, কিন্তু বৃষ্টির শব্দ ছিল আচ্ছন্ন করা মন্ত্রের মতন। একটাই অসুবিধে, মাটির ভিত কেটে চোর ঢোকা বেশ সহজ ব্যাপার, তাকে বলা হয় সিঁধ কাটা। কিছু কিছু ফলের গাছ সব বাড়িতেই থাকে। আমাদের উঠোনে ছিল একটা জামরুল গাছ, বাড়ির একপাশে একটা বাতাবি লেবুর গাছ, ওখানকার ভাষায় বলে জম্বুরা। বাতাবি শব্দটি এসেছে বাটাভিয়া থেকে, জাভার অন্তর্গত একটি স্থানের নাম বাটাভিয়া। ফলটি সেখান থেকেই আনিত। জম্বুরা শব্দটি কোথা থেকে এসেছে জানি না। সেই গাছটিতে প্রচুর ফল হতো, অতকে আনিত অতকে খাবে। সেই বাতাবি লেবুর দিয়ে আমরা ফুটবল খেলতাম। একটা পুকুর ধারের এজমালি বাগানে একটা খুব বড় আম গাছ। সে গাছের আমের নাম টিয়াঠুটি। যেই নাম দিয়ে থাকুক, তার উপমাজ্ঞান দারুণ। আমগ্রামে মায়ের মামার বাড়ি পাকা। ওখানকার ভাষায় দালান কোঠা, একতলা কিন্তু অনেকগুলি ঘর, সামনে ও পিছনে দীর্ঘ ও প্রশস্ত বারান্দা। এক একটা বারান্দায় 25-30 জন লোক পাত পেরে বসে খেতে পারে। পেছন দিকে বড় উঠোন, তার দুপাশেও কয়েকটি ঘর, পাকা না হলেও বেশ মজবুত। 2টি রান্নাঘর। বাড়িটির প্রধান বৈশিষ্ট্য এর সামনের দিকের আটচালা। 8খানা কাঠের থামের ওপর একটি স্থায়ী ছাউনি, তার নিচে পাঁচেক লোক বসতে পারে অনায়াসে। ওরা ছিলেন ছোটোখাটো জমিদার। ওই আটচালার নিচে প্রজারা এসে জমায়েত হতো মাঝে মাঝে। একপাশে একটি পূজা মণ্ডপ, সেখানে খুব ধুমধাম করে দুর্গাপুজো হতো এবং লক্ষ্মী পুজো, কালী পুজো, সেই উপলক্ষে যাত্রাপালা ও গান বাজনা। স্থায়ী আটচালার জন্য গ্রীষ্ম, বর্ষা ও শীতে কোনো অসুবিধে হতো না। আমার মায়ের বড় মামাকে বৃদ্ধ অবস্থাতেই দেখেছি। বয়সের তুলনায় তাকে বেশি বৃদ্ধ দেখাতো। পাতলা, ছোটোখাটো চেহারার, তিনিই পরিবারের প্রধান। জমিদারোচিত ভঙ্গিতে রূপবাঁধানো ছড়ি নিয়ে হাঁটতেন। প্রায় কোনো খাদ্যই হজম করতে পারতেন না, তবু দুপুরবেলা তার ভাতের থালার পাশে 10-12টি বাটিতে মাছ, মাংস ও বিভিন্ন ব্যঞ্জন সাজিয়ে দিতে হতো। তিনি সেগুলো দিকে কিছুক্ষণ তাকিয়ে থাকতেন, কোনোটা আঙ্গুল দিয়ে শুধু ছুঁতেন। এটা তার লোভের প্রকাশ নয়, তার জন্য অত কিছু রান্না হতো বলেই বাড়ির অন্যরা ভালো মন্দ খেতে পেত। খাদ্যের বদলে তিনি দুবেলা খেতেন আফিমের গুলি। শুনেছি একবার তাকে সাপে কামড়ায় এবং সাপটিই মারা যায়। আফিমের এমনই গুণ। মায়ের মেজমামা কিন্তু ছিলেন খুবই সৎপুরুষ। দীর্ঘকায়, সুগঠিত শরীর, অত্যন্ত ফর্সা। চোখের তারা কালো নয়, একরকম মণির মতন, ইংরেজিতে যাকে বলে ক্যাটস আই। বেড়াল চোখও বললে খারাপ শোনায়। সুরেন্দ্রমোহন গঙ্গোপাধ্যায়, সুরেন গাঙ্গুলি নামেই পরিচিত ছিলেন তিনি। অত্যন্ত বিদ্বান ব্যক্তি। তখনকার দিনে ডিএসসি, পিআরএস অনেক বছর ধরে তিনি ছিলেন কলকাতা বিশ্ববিদ্যালয়ের অঙ্ক বিভাগের প্রধান। তিনি গ্রন্থকারও ছিলেন। জ্যামিতি, অ্যালজেব্রা, ট্রিগোনোমেট্রি টেক্সট বই রচনা করেছিলেন অনেকগুলো, স্কুল ও কলেজের। সেই সব বই এখন আর পাওয়া যায় না, তবে গাঙ্গুলি মুখার্জির ত্রিগোনোমেট্রির বই বিজ্ঞানের ছাত্ররা অনেকদিন পড়েছে। সে আমলের টেক্সট বই বেশি ছিল না। এইসব বইয়ের লেখকেরা বেশ ধনী হতেন। আমার মনে হয় পারিবারিক জমিদারির আয়ের চেয়েও একসময় আমাদের এই মেজর দাদুর ব্যক্তিগত আয় অনেক বেশি ছিল। তিনি খরচও করতেন যথেষ্ট এবং বহু বছর পতিগৃহ বঞ্চিতা তার বোনকে এবং আরও অনেককে আশ্রয় দিয়েছেন। সেই অবস্থায় প্রায় সারাটা জীবন কাটিয়ে দিলেও আমার দিদিমার আচার ব্যবহারের কখনো তিক্ততার চিহ্ন ছিল না। তিনি যেমন ছিলেন রন্ধনপটীয়সী, তেমনি বাড়ির সকলের অসুখে বিসুখে সেবা শুশ্রূষা দিনরাত অক্লান্ত। কারো অসুখ হলেই দিদিমাকে তার শয্যার পাশে রাত জেগে বসে থাকতে দেখেছি। দিদিমার নাম আমি জানতাম না। এই কয়েকদিন আগে মাকে জিজ্ঞেস করেছি। তিনি ছিলেন কারো বোন, কারো পিসি, কারো মাসি, কারো মা। ভালো নাম মনোরমা, ডাকনাম মণি। তার দাদারা ওই নামে ডাকতেন। তার স্বামী বিরাজমোহন বন্দ্যোপাধ্যায় বছরে কয়েকবার আসতেন এই পত্নী সন্দর্শনে। বেশ হৃষ্টপুষ্ট চেহারা, স্বল্পভাষী, মার্জিত ব্যবহার। তার গায়ের রং লেডিকেনির মতন, কিন্তু তার এই পক্ষের 3টি ছেলেমেয়েই বেশ ফর্সা। বড় মেয়ের নাম মীরা,
পরের মেয়ের নাম কুসুম, ছোট ছেলেটির নাম যতীন। কিশোরী মীরা শুধু সুন্দরীই নয়, লেখাপড়াও শিখেছিলেন কিছুটা, এবং নিছক গ্রাম্য মেয়েও বলা যাবে না, অল্প বয়স থেকেই খানিকটা শহুরে আলো বাতাসেরও স্বাদ পেয়েছিল। কলকাতা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক সুরেন্দ্রমোহন বছরের বেশিরভাগ সময় কলকাতাতেই থাকতেন সপরিবারে। তার বোন মণিকেও নিয়ে আসতেন, কারণ তার স্ত্রী স্বাস্থ্য ভালো ছিল না। মণিকেই প্রধানত সংসার সামলাতে হতো। মণির ছেলেমেয়েরাও থাকতো তার সঙ্গে। সেই সুবাদে মীরা কলকাতার আবহাওয়ার সঙ্গে পরিচিত ছিল। কিশোরী মীরা ওই কবিকে স্বচক্ষে দেখেছে। এই দেখার স্মৃতি বহু বছর পরেও মীরা অনেককে শুনিয়েছে। অর্থাৎ একজন কবির বিশেষ গুরুত্ব ছিল তার কাছে। যথাসময়ে অর্থাৎ 15 বছর বয়স হতে না হতেই মীরার বিয়ে হয় এক স্কুল শিক্ষকের সঙ্গে। মাইজপাড়ার দরিদ্র ব্রাহ্মণ পরিবারে অবিনাশচন্দ্রের সন্তানদের নামকরণও কোনো পদ্ধতি ছিল না। বড় ছেলের নাম বিনয় কৃষ্ণ, মধ্যমের নাম কালীপদ, ছোট ছেলে দেবপ্রিয়। বৈমাত্রিক আর দুটি ভাইয়ের নাম হরিপদ ও তারাপদ। এদের মধ্যে হরিপদ পুলিশে চাকরি নিয়ে আত্মহত্যা করেছিলেন, এ ঘটনা ক্ষীণভাবে শুনেছি। অপর ভাই তারাপদ সন্ন্যাসী হয়ে যায়। সেই অজপাড়াগা থেকে কালীপদ কলেজ যে পড়তে এসেছিল কলকাতায়। তৎকালীন গ্রামীণ সমাজে অনেক পরিবারেই অন্তত একটি ছেলেকে যদি লেখাপড়া একটু মাথা থাকতো, কষ্টে সৃষ্টেও পাঠানো হতো শহরে, যাতে সে দুটো একটা পাশ নিয়ে কোনো ক্রমে একটা চাকরি জোগাড় করতে পারে। পথের পাঁচালীর অপুর মতন হাজার হাজার অপু ভরিয়ে রাখত শিয়ালদা অঞ্চলের মেষবাড়িগুলি। নিজস্ব ধান জমি থেকে সংবৎসরের খোরাকি জুটে যেতে পারে, কিন্তু অন্যান্য অভাব মেটাতে চাকরির নগদ টাকা বিশেষ প্রয়োজনীয়। গ্রাম্যটুলো পণ্ডিতের ছেলে শহরে এসে শিক্ষকতা শুরু করলে তা যথেষ্ট পদোন্নতিই বলতে হবে। মেস বাড়িতে থাকা, দেশের বাড়ি থেকে টাকা আসার কোনো সম্ভাবনা নেই। কালীপদকে অর্থের জন্য অনেক উৎস বৃত্তি করতে হতো, তাই বিয়ে পড়তে পড়তেই তিনি চাকরির সন্ধান করছিল। শেষ পর্যন্ত তার চাকরি পাওয়া ও বিবাহের মধ্যে হয়তো একটা সূত্র ছিল। অধ্যাপক সুরেন্দ্রমোহন বেশ প্রতিপত্তিশালী। অনেক কলেজ ও স্কুল কমিটির সঙ্গে তিনি যুক্ত। কর্নওয়ালিস স্ট্রিটের টাউন স্কুলের তিনি সভাপতি। সেই স্কুলে তিনি কালীপদ নামে যুবকটিকে চাকরিতে ঢুকিয়ে দেন। তার ভাগ্নিকে বিয়ে করা ওই চাকরির শর্ত ছিল কিনা জানি না, তবে এরকম প্রায়ই হতো। তখন বিবাহ ব্যাপারে প্রধান বিবেচ্য জাতপাত কুলীন ব্রাহ্মণরা বেশি স্পর্শকাতর। কৌলীন্যের মধ্যেও কত রকম ভাগাভাগি, রাঢ়ী, বারেন্দ্র, শ্রোষীয়, বাংলা ভাষার ছুরি তীর, বৈদিক, ভঙ্গকুলীন ইত্যাদি। বংশের একটি বিয়েও ঠিক সবর্ণে না হলে সবাই পতিত হয়ে যেত। উপাধ্যায়ে যুক্ত পদবীধারী রাঢ়ী ব্রাহ্মণরা নিজেদের মনে করতেন বর্ণশ্রেষ্ঠ, নিজেরাই নিজেদের শ্রেষ্ঠ বানিয়েছিলেন আর কি। মামাবাড়ির আশ্রিতা না হলে মীরা তার রূপ ও গুণের জন্য যোগ্যতর পাত্র পেতে পারত। কৌলীন্য ছাড়া কালীপদের আর কোনো বংশগৌরব ছিল না। তিনি সুপুরুষও নন। বেটে খাটো চেহারা, ভালো মানুষের মতন গোলমুখ, গায়ের রং অবশ্য পরিষ্কার। অল্প বয়স থেকেই টাক পড়ার সম্ভাবনা দেখা দিয়েছে। পারিবারিকভাবে খুবই গরিব এবং চাকরি হিসেবে শিক্ষকতাই সবচেয়ে নিকৃষ্ট। অনেক ব্যাংকের বেয়ারা চেয়ে বেসরকারি স্কুলের শিক্ষকদের বেতন কম ছিল, এবং অনেক স্কুলের শিক্ষকেরা প্রতি মাসে প্রাপ্য মাইনের পুরোটাও হাতে পেতেন না। প্রত্যেক মানুষেরই জন্মের পশ্চাতে আছে এক আকস্মিক ও বিচিত্র রসায়ন। মীরার সঙ্গে কালীপদের বদলে যদি ধরা যাক বিষ্ণুপদ নামে অন্য একজনের বিবাহ হতো, কিংবা কালীপদের সঙ্গে মীরার বদলে যদি বিবাহ হতো মালতী নামের কোনো কুমারীর, তাহলে তাদের সন্তান সন্ততি হতো সম্পূর্ণ অন্যরকম। অনেক সময় দেখা যায় একজন পুরুষের সঙ্গে একজন নারীর বিয়ের কথাবার্তা প্রায়ই ঠিকঠাক হয়েও ভেস্তে গেল শেষ মুহূর্তে। বদলে গেল পাত্রপাত্রী, সঙ্গে সঙ্গে তাদের ভবিষ্যতের বংশধররাও পরিবর্তিত হয়ে গেল। আমরা সবাই এক আকস্মিকতার সন্তান। পৃথিবীতে আসাটাই আকস্মিক। তবে সারা জীবন আমরা নানা রকম যুক্তি দিয়ে এই জীবনটা সাজাবার চেষ্টা করি। বিয়ের 1 বছরের মধ্যেই গর্ভবতী হওয়ায় মীরাকে পাঠিয়ে দেওয়া হয় আমগ্রামে। সেখানেই তার মা ছিলেন তখন। আমগ্রামে শহরের মতন গাড়ি ঘোড়ার ধুলো নেই, কলকারখানার ধোঁয়া নেই, বাতাস অতি বিশুদ্ধ। চারদিকে সবুজের সমারোহ, বৃক্ষগুলি ফলবতী, পুকুরগুলি টলটলে জলে ভরা। মীরা ভালো সাঁতার জানে। মামাবাড়িতে প্রচুর শাকসবজি, মাছ, ঢেঁকি ছাটা, চালের ফেনা, ভাতে খাঁটি ঘি এবং অন্যান্য নানান সুখাদ্যের অভাব নেই।
মাইজপাড়া তার শ্বশুরবাড়িতে এসব পাওয়া সম্ভব ছিল না। মামাবাড়িতে বইও অনেক অনেক। দুপুরে সমবয়সী মেয়েদের সঙ্গে অনেকক্ষণ সাঁতার কেটে ও অন্য সময় বই পড়ে তার দিন কাটে। গর্ভে সন্তানটিও বাড়তে থাকে ক্রমশ। সেই 1934 সালে সারা পৃথিবীতে কিংবা সারা দেশে কিংবা কলকাতা শহরে, এমনকি কাছাকাছি ঢাকাতেও কী সব ঘটনা ঘটছে তার কোনো রেশি আমগ্রাম বা মাইজপাড়ার মতন গ্রামে পৌঁছতো না। ইংরেজি যাকে বলে ব্যাক অফ বিয়ন্ড, এইসব গ্রামগুলির সেই অবস্থা। বিদ্যুৎ কেউ চোখে দেখেনি। গ্রাম থেকে যারা শহরে আসে তারা সুইচ টিপলে আলো জ্বলে, আর কল খুললে জল বেরোয়, এই ব্যাপারগুলোর ম্যাজিকের মতন মনে করে। তাদের বিস্ময়ের ঘোর কাটতে চায় না। ট্রানজিস্টার রেডিও তখনও আবিষ্কৃত হয়েছে কিনা জানি না, অন্তত ভারতে পৌঁছায়নি, খবরের কাগজেও আসে না। সুতরাং বিহারের যখন সাংঘাতিক ভূমিকম্প হয়ে গেল, তখনও পূর্ব বাংলার গ্রামগুলি নিস্তরঙ্গ। স্বর্ণকালের মধ্যে এমন মারাত্মক ভূমিকম্প হয়নি। মুঙ্গের ও মুজফ্ফরপুর একেবারে বিধ্বস্ত। আরও অনেক গ্রাম ও ছোট শহর ধ্বংসস্তূপ। সরকারি এবং বেসরকারি হিসেবেও প্রাণহানির সংখ্যায় যথারীতি অনেক ফারাক, তবু বহু সহস্র। প্রচণ্ড ধাক্কা লেগেছিল দার্জিলিং ও নেপালেও। নেপালের রাজপরিবারের কয়েকজন নিহত হয়। গান্ধীজি সারা দেশে ঘুরে ঘুরে হরিজনদের জন্য অর্থ সংগ্রহ করছেন। অস্পৃশ্যতার বিরুদ্ধে একক অহিংস যুদ্ধ শুরু করে দিয়েছেন বলা যেতে পারে। কেউ তাকে মানপত্র দিলে সঙ্গে সঙ্গে সেটা নিলাম করে দিচ্ছেন প্রকাশ্যে। মহিলাদের বলছেন, গ্যা থেকে গয়না খুলে দাও মা বোনেরা। তিনি বরাবরই স্বল্পভোজী। কোথাও তাকে খাতির করে মূল্যবান সুখাদ্য পরিবেশন করা হলে তিনি ধমকাচ্ছেন উদ্যোক্তাদের। ভারতের বিভিন্ন অঞ্চলে ভিন্ন ভিন্ন আহার প্রণালী। বাঙালি রান্নার সঙ্গে গুজরাটি রান্নার কোনো মিল নেই, যেমন মিল নেই দাক্ষিণাত্যের সঙ্গে পাঞ্জাবের। এই জাতি একতাবদ্ধ হবে কি করে, এ চিন্তাও পীড়িত করে। তিনি সমস্ত ভারতীয়দের একই রকম খাদ্য অভ্যাস করবার জন্য নিজেই এক প্রকার অন্য ব্যঞ্জনের পরামর্শ দিলেন। সে রান্নায় কোনো রকম ভাজাভুজি বা তেল ঘি মশলার স্থান নেই। বিবাহের ধ্বংসস্তূপ পরিদর্শনের ছুটে এলেন গান্ধীজি। দুর্গতদের সাহায্য করার জন্য ডাক দিলেন দেশবাসীকে, কিন্তু তার মাথার সর্বক্ষণ ঘুরছে হরিজনদের কথা। তিনি মন্তব্য করে বসলেন, বিহারের এই দুর্বিপাক ও অস্পৃশ্যতার মধ্যে সম্পর্ক আছে। এটা ওই পাপের জন্য ভগবানের অভিশাপ। তাতে আবার অনেকের মনে হলো প্রকৃতির তাণ্ডবের সঙ্গে পাপ ও ভগবানকে জড়িয়ে গান্ধীজি প্রশ্রয় দিচ্ছেন কুসংস্কারের। অর্থদান করতে অবশ্য দেশবাসী সে সময় কার্পণ্য করেনি। এর মধ্যে একটি ঘটনা অতিশয় মর্মস্পর্শী। জিন্নাত উন্নেসা নামে দক্ষিণ কলকাতার এক যুবতীর শ্লীলতাহানির চেষ্টা করে মনীন্দ্রনাথ রায় নামে এক ব্যক্তি। তার নামে আদালতে নালিশ করে জিন্নাতুন্নেসা। এইসব মামলার উপযুক্ত সাক্ষ্য প্রমাণের অভাবে দুষ্কৃতকারীরা অনেক সময় ছাড়া পেয়ে যায়। তাই বিচারপতি যুবতীটিকে পরামর্শ দিলেন, আদালতের বাইরে কোনো শর্তে তোমরা মিটিয়ে ফেলতে পারো কি না আগে চেষ্টা করো। দেখো না। অন্যদের মধ্যস্থতায় জিন্নাতুন্নেসা লোকটিকে ক্ষমা করতে রাজি হলো এক শর্তে। ওই মনীন্দ্রকে 400 টাকা চাঁদা দিতে হবে ভূমিকম্প ফান্ডে। চিত্তরঞ্জন দাশের মৃত্যুর পর বাংলার রাজনৈতিক নেতৃত্বের খানিকটা শূন্যতা এসে গেছে। প্রধান নেতা সুভাষচন্দ্র বোস বেশ অসুস্থ। তিনি চিকিৎসার জন্য রয়েছেন ভিয়েনায়। 73 বছর বয়সে রবীন্দ্রনাথ বিশ্বভারতীর জন্য টাকা তোলার চেষ্টা চালিয়ে যাচ্ছেন অনলসভাবে। দেশীয় রাজ্য হায়দ্রাবাদে গিয়ে খানিকটা সফল হলেন। নিজাম দিলেন 1 লক্ষ টাকা। সেখানকার অন্যান্য ধনী ব্যক্তিরাও বাংলার এই বিদ্যালয়টির জন্য অর্থ দিলেন মুক্ত হস্তে। দেশের পরাধীনতার মোচনের জন্য যারা সশস্ত্র সংগ্রামে বিশ্বাসী, গান্ধীজির নেতৃত্বে কংগ্রেস যাদের সমর্থন করে না, ব্রিটিশ সরকার যাদের নাম দিয়েছে টেরোরিস্ট বা সন্ত্রাসবাদী, তাদের তেজ এই সময় একেবারে হ্রাস পেতে বসেছে। প্রায় সকলেই ধরা পড়ে গেছে। পটাপট ফাঁসি হয়ে যাচ্ছে কিংবা চালান হয়ে যাচ্ছে আন্দামানে। চট্টগ্রামে সূর্য সেনের ফাঁসি হয়ে গেল। ভোর থেকেই কলকাতা শহরে লোক চলাচল শুরু হয়। দুধের বালতি হাতে, গয়লা ও খবরের কাগজ হাতে হকারদের ছোটাছুটি থেকেই বাড়িগুলোর দরজা জানলা খোলে। পথচারীরা হকারদের থামিয়ে 2 পয়সা দিয়ে একটা কাগজ কেনে। আনন্দবাজার 14 পাতা বিলিতি সংবাদপত্রের অনুকরণ প্রথম পৃষ্ঠায় কোনো খবর থাকে না, শুধু চৌকো চৌকো বিজ্ঞাপন। একজন কাগজ কিনলেই আর
জন পাশে দাঁড়িয়ে উকি মারে। সকলেরই আগ্রহ একই বিষয়। সবচেয়ে মুখরোচক অংশ এখন ভাওয়াল সন্ন্যাসী মামলার সুদীর্ঘ বিবরণ। পূর্ব বাংলার ভাওয়াল জমিদারির মেজকুমার অসুস্থ অবস্থায় মারা যান দার্জিলিংয়ে। আত্মীয় পরিজনরা সেখানেই তাকে দহ করে। অনেক বছর পরে এক সন্ন্যাসী বেশী ব্যক্তি দাবি করে যে সেই পুনর্জীবিত মেজকুমার দার্জিলিংয়ে সেই রাত্রে খুব বৃষ্টি হয়েছিল, শ্মশান যাত্রীরা নাকি তাকে দাহ না করেই ফেলে পালিয়েছিলেন। এক সন্ন্যাসীর কৃপায় অলৌকিকভাবে সে সুস্থ হয়ে ওঠে। রানী বিভাবতী একেবারেই মানলেন না। তার মতে লোকটি ফেরেববাজ ও জুয়াচোর। এই লোকটিকে দেখলে বাঙালি বলে মনে হয় না। বাংলার সে সঠিকভাবে নামসই করতে পারে না। তার বাংলা উচ্চারণও অবাঙালির মতন। আসলে যে এটা বিষয় সম্পত্তি ঘটিত কুটিল ষড়যন্ত্র তা সাধারণ মানুষ বুঝতে চায় না। তারা রোমাঞ্চকর ধারাবাহিক গল্পটিতেই আগ্রহী। এর মধ্যে কিছুটা যৌনতার গন্ধও আছে। লেবং খেলার মাঠে গভর্নর অ্যান্ডারসনকে হত্যা প্রচেষ্টার অভিযোগেও ধরা পড়েছে অনেকগুলি যুবক। তাদের মধ্যে রয়েছে উজ্জ্বলা মজুমদার নামে একটি তরুণী। সেই মামলাও চলছে দীর্ঘকাল ধরে। সংবাদপত্রের অর্ধপৃষ্ঠা, কখনো পূর্ণ পৃষ্ঠা জুড়ে থাকে সাক্ষীদের জেরার বিবরণ। এরই মধ্যে এসে গেল পাকুড় হত্যা মামলা। তা আরও অত্যাশ্চর্য, বিলিতি রহস্য কাহিনীর মতন রোমহর্ষক। হাওয়া স্টেশন বিরোধ পক্ষকে একেবারে নির্মূল করে ফেলার হুমকি দিচ্ছে। শুরু হয়ে গেছে ইহুদি বিতাড়ন। নাৎসিরা বিজ্ঞানী আইনস্টাইনের সম্পত্তি বাজেয়াপ্ত করেছে। তিনি স্বদেশ ছেড়ে আশ্রয় নিয়েছে আমেরিকায়। সেখানে শ্রমিক অসন্তোষ ও ধর্মঘট হচ্ছে মাঝে মাঝেই। অর্থনৈতিক অবস্থা ভালো নয়। এর মধ্যে এসে পড়েছে দলে দলে শরণার্থী ইহুদি। তাদের পুনর্বাসনে অর্থ সংগ্রহের জন্য কনসার্টে বেহালা বাজাচ্ছেন আইনস্টাইন। টিকিটের দাম ৭৫ টাকা। বিজ্ঞানী হিসেবে আইনস্টাইন এদেশে তেমন পরিচিত নন, কিন্তু তার বেহালাবাদন শোনার জন্য অনেকেই আগ্রহী। সব টিকিট বিক্রি হয়ে যায়। এইসব সংবাদ ছাপা হয় খবরের কাগজের খুব ভেতরের পৃষ্ঠায়, স্বল্প পরিসরে। সেপ্টেম্বর মাস, মাঝে মাঝেই বৃষ্টি আসে ঝেপে ঝেপে। আমগ্রামের মতন পল্লীগুলিতে জীবন বয়ে চলে সাদামাঠাভাবে। সূর্যকেন্দ্রিক জীবন। ভোর হতে না হতেই সকলের ঘুম ভেঙে যায়। সন্ধ্যায় সূর্যাস্তের পর আর বিশেষ কিছু করার থাকে না। কুপি জ্বালালে আলোর চেয়ে ধোঁয়াই ছড়ায় বেশি। হারিকেনের শিখা একটু বাড়াতে গেলেই চিমনি ফেটে যায়। কাছাকাছি বাঁশঝাড়ে তুমুল শেয়ালের ঝাঁক। অন্ধকারে বাড়ির বাইরেই কারো যেতে সাহস হয় না। সাপের উপদ্রব তো আছেই। সন্ধ্যের পর সাপ কথাটা উচ্চারণ করতে নেই, শুনলেই তারা এসে পড়ে। তাই বলতে হয় লতা লতা লতা। ঋতু পরিবর্তন এখানে স্পষ্ট বোঝা যায়। মেঘের রং একটু একটু সাদা হতে শুরু করেছে। মাঝে মাঝে ঝিলিক দেয় নীলিমা। শিউলি গাছগুলির প্রচুর ফুল এসেছে। প্রত্যুষে গাছতলায় শিউলি ঝরে থাকে আলপনার মতন। জলা জায়গাগুলিতে হঠাৎ যেন জাদু বলে ফুটেছে অজস্র কাশফুল। মাঠগুলি আউশ ধানে ভরা। কোথাও কোথাও বন্যা হয়েছে, তবে এবারে তেমন প্রবল নয়। সম্পূর্ণ হিন্দু পরিবারগুলিতে শুরু হয়ে গেছে দুর্গাপূজার প্রস্তুতি। নৌকোয় চেপে কুমোররা আসে। বাড়িতেই হয় প্রতিমা নির্মাণ। প্রথমে কঞ্চির কাঠামোর উপর খড়ের খসড়া, তারপর একমেটে, দোমেটে ইত্যাদি। গ্রামের অনেক বাড়িরই কিছু কিছু মানুষ থাকে কলকাতায়। পূজা অবকাশে তারা ফিরে আসবে, সঙ্গে আনবে অনেক জিনিসপত্র। তাতে শহরের গন্ধ। নতুন শাড়ি, ধুতি, নতুন ডিজাইনের জামা, বিধবাদের জন্য নতুন থান, লজেন্স ও চকোলেটের সঙ্গে ছোট ও বড় এলাচ নামের অপূর্ব দুর্লভ বস্তু। ৭ তারিখ সকালে সর্ষে মীরার প্রসব বেদনা শুরু হলো। তখন ভারতের জনসংখ্যা ঠিক কত? বঙ্কিমচন্দ্র বন্দে মাতরম গানে বাংলার সপ্তকোটি কণ্ঠের কলকল নিনাদের কথা লিখছেন। তখন জনসংখ্যা ও টাকা পয়সার হিসাব ১ কোটির খুবই বেশি অঙ্ক। ১ কোটি জনসংখ্যা বাড়তি বেশ কয়েক বছর সময় লাগত। পরবর্তীকালে একটি গান ছিল এই রকম: ৩৩ কোটি মোরা নহি কভু ক্ষীণ, হতে পারি দীন তবু নহি মোরা হীন, ভারতে জনম পুনঃ আসিবে সুদিন, উই দেখো প্রভাত উদয়। সেই ৭ তারিখ প্রভাতে আমগ্রামে ভারতের জনসংখ্যা আর একটি বৃদ্ধি পেল। মীরা ও কালীপদের প্রথম সন্তান। জন্মালেই যে জীবিত থাকবে তার কোনো স্থিরতা নেই। শিশু মৃত্যুর হার তখন খুবই বেশি। গণ্ডগ্রামে ডাক্তারি বদ্যি ডাকার তেমন সুবিধে নেই। পুরুষ ডাক্তার থাকলেও সন্তান সম্ভবা রমণীদের তারা কোনো সাহায্য করতে পারে না। সেই দায়িত্ব নেয় ধাত্রী বা ধাই।
তারা স্বাস্থ্যবিজ্ঞান শেখে না, বংশানুক্রমী অভিজ্ঞতার সম্বল। শিশুদের মধ্যে রোগ সংক্রমণ ছিল অতি সাধারণ ব্যাপার। উঠোনে তৈরি হতো অস্থায়ী আঁতুড়ঘর। প্রসূতি ও দাই ছাড়া সেখানে আর কারও প্রবেশ নিষেধ। নবজাতককে স্পর্শ করার আর কোনো অধিকার নেই। নিতান্তই দিদিমা শ্রেণীর কেউ দায়ীদের অনুপস্থিতির সময়টুকু সেবার ভার নিলে তিনি আসতেন স্নান করে, ধৌত বস্ত্রে শুদ্ধ হয়ে। এসবই ছিল অভিজ্ঞতালব্ধ গ্রাম্য স্বাস্থ্যবিধি। আঁতুড়ঘরটির চেঁচার বেড়া, বৃষ্টির সময় ছাট আসে, তলা দিয়ে পোকামাকড়, এমনকি সাপও ঢুকে পড়তে পারে। আঁতুড়ঘরের দিনগুলিতে একটি শিশুর বেঁচে থাকাটাই আশ্চর্য ঘটনা। মীরার সন্তানটি এমন জেদি, ঠিক বেঁচে গেল। আমার ধাইয়ের নাম ছিল বোচার মা, বেশ গাট্টা-গোট্টা, পুরুষালী চেহারা। এই বাড়ির পাশের একটি মস্ত জলাশয়ের উপর থাকতেন, আসতেন একাই নৌকা চালিয়ে। ছেলের নাম বোচা, তার নিজের নাকটিও খুব বোচা ছিল। চক্ষু উন্মিলনের পর সেই রমণীর দিকে তাকিয়ে থাকতে থাকতে আমার নাকটিও বোচা হয়ে যায়। আমার মায়ের অমন সুন্দর টিকোলা নাক, কে বলবে আমি তার সন্তান?